তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে কি আলোচনা করা হবে, মনসুন এবং সাইক্লোন এগুলি। তো এগুলি থেকে প্রশ্ন কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কি, যে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বা নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ কিন্তু আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সাইক্লোন এবং যে মনসুন, সে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু সম্পর্কে কিন্তু প্রশ্নগুলি আলোচনা করব। তো যাক প্রথম প্রশ্ন হচ্ছে, মনসুন শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এই মনসুন শব্দটা কোন ভাষা থেকে এসেছে? প্রথম যে অপশন সেটা হচ্ছে সংস্কৃত শব্দ, আরবি শব্দ, ইংরেজি শব্দ, হিন্দি শব্দ। এটি কিন্তু উত্তর হবে বি, আরবি শব্দ। উত্তর বি, আরবি শব্দ। আরবি শব্দ থেকে এসেছে। মনসুন শব্দটি একটি আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে ঋতু। আরবি শব্দ মৌসুম থেকে মৌসুমী শব্দটি এসেছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? স্থায়ী একমুখী প্রবাহ, ঋতুভিত্তিক দিক পরিবর্তন, সমুদ্রের বাতাস। উত্তর সি, ঋতুভিত্তিক দিক পরিবর্তন। এটি কিন্তু ঋতুভিত্তিক যে দিক পরিবর্তন হয়, গ্রীষ্মকালে এটি কিন্তু যে আরব সাগর থেকে যে আমাদের যে ভারতীয় উপমহাদেশ সেদিকে আসে, এবং শীতকালে কিন্তু উত্তর পূর্ব মৌসুমী এটি কিন্তু প্রবাহিত হয়। আমাদের উত্তর হবে সি, ঋতুভিত্তিক দিক পরিবর্তন। মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এটি কিন্তু দিক পরিবর্তন করে। সেজন্য এটি কিন্তু প্ল্যানেটারি যে উইন্ড, সেটি কিন্তু এটি নয়, নিয়ত বায়ু প্রবাহ নয়, এটি কিন্তু একটি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু সেটি কোথা থেকে আসে? বঙ্গোপসাগর, আরব সাগর, হিমালয়, ভূমধ্যসাগর। উত্তর কিন্তু বি, আরব সাগর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আরব সাগর থেকেই উৎপন্ন হয় এবং আমাদের ভারতীয় উপমহাদেশে পৌঁছায়। উত্তর আরব সাগরের শাখা পশ্চিম উপকূলে যে প্রচুর বৃষ্টিপাত আনে, কিন্তু কেরালা উপকূলে প্রচুর বৃষ্টিপাত আনে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটি ভারতে কোথায় প্রবেশ করে? গুজরাট উপকূলে, কেরালা উপকূলে, পশ্চিমবঙ্গ উপকূলে, অন্ধ্রপ্রদেশের উপকূল, সেই উপকূলে। এর উত্তর হবে বি, কেরালা উপকূল। এই কেরালা উপকূলে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রথম পৌঁছায়। বি, কেরালা উপকূল। সাধারণত জুন মাসের প্রথম দিকে কিন্তু এই যে মৌসুমী বায়ু সেটি কিন্তু কেরালা উপকূলের মধ্যে দিয়ে কিন্তু পৌঁছায় এই মৌসুমী বায়ুটি। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে, উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ুটি কোথা থেকে আসে, কখন আসে? এ, শীতকালে, বি, বর্ষাকালে, সি, গ্রীষ্মকালে, সি, শরৎকালে। উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু, এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু শীতকালে আসে, ভারতের শীতকালে, সেই শীতকালে কিন্তু আসে, সেপ্টেম্বর এবং যে নভেম্বর মাসে এদিকে। উত্তর হচ্ছে এ, শীতকালের মতো শুষ্ক ঠান্ডা বায়ু যে সেটা কিন্তু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্ষাকাল শুরু হয় কোন মাসে? পশ্চিমবঙ্গে যে বর্ষাকাল সেটি শুরু হয় মে মাসে, জুন মাসে, জুলাই মাসে, অগাস্ট মাসে। জুন মাসে, এখন যে সময় সেটা কিন্তু জুলাই মাস, কিন্তু এই জুন মাসের যে মাঝামাঝি সময় কিন্তু একটু এই বর্ষাকাল আমাদের নেমে আসে, আষাঢ় মাসে। উত্তর হচ্ছে জুন মাস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহে কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে বর্ষাকাল শুরু হয় কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? সিকিম, কেরালা, মেঘালয়, আসাম। উত্তর কিন্তু মেঘালয়, সি, উত্তর মেঘালয়, সি। উত্তর সি, মেঘালয়ের চেরাপুঞ্জি এবং মনসিনরাম। এই মনসিনরামে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল, এখানে তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে পৃথিবীতে, মৌসিনরাম, মেঘালয়ে। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ুর অনুপস্থিতি কি হয়? মৌসুমী বায়ু যদি না আসে তাহলে কী হবে? খরা, বন্যা, তুষারপাত, ভূমিকম্প। উত্তর খুব সোজা, এটি কিন্তু খরা হবে। মৌসুমে যে বৃষ্টিপাত নেই, কিন্তু বৃষ্টিপাত হবে না, তখন কী হবে? খরা হবে। উত্তরে খরা। বর্ষাকালে বৃষ্টি হবে, কিন্তু খরার উপস্থিতি হয়ে থাকবে। খরার উপস্থিতি কিন্তু হয়ে থাকবে বর্ষাকালে যদি মৌসুমী বায়ু না আসে। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু, সেই উত্তর পূর্ব মৌসুমী বায়ু সবচেয়ে বেশি বৃষ্টি আনে কোথায়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু বৃষ্টি আনে? উত্তর মৌসুমী কখন আসে? শীতকালে আসে। উত্তর পূর্ব, এটি কিন্তু উত্তর, এটি কিন্তু উত্তর। এই উত্তর পূর্ব মৌসুমে কখন কোথায় বৃষ্টি আনে? তো শীতকালে বৃষ্টিপাত কোথায় হয়? উড়িষ্যায়, কেরালা, তামিলনাড়ু,
পশ্চিমবঙ্গ, এখানে উত্তর কিন্তু হবে তামিলনাড়ু। এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, সেই জন্য এটিকে বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়, এটি কিন্তু তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। উত্তর সি তামিলনাড়ু। শীতকালে মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প, তো শীতকালে কিন্তু এই তামিলনাড়ু উপকূলে কিন্তু বৃষ্টি আনে। তো পরবর্তী এখানে দেখে নাও যে শীতকালে এবং বর্ষাকালে যে মৌসুমী বায়ু সেটা কিন্তু কিভাবে আসে। তো শীতকালে কিন্তু এই উত্তর পূর্ব থেকে কিন্তু মৌসুমী বায়ুগুলো এসে যে ভারত উপমহাদেশের যে সমুদ্র আছে সেই সমুদ্রের দিকে কিন্তু আসে, মানে নিম্নচাপ অঞ্চলে। এখানে দেখতে হবে ITCZ, যে ITCZ কিন্তু এই নিচে আছে, তখন এটা শীতকালে এখানে হাই প্রেসার থাকে এবং নিচে আছে লো প্রেসার থাকে। এর বিপরীত কিন্তু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু উত্তরে যে কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখায় কিন্তু লম্বভাবে কিরণ দেয়, এর ফলে কিন্তু উপরে ITCZ থাকে এবং যে মৌসুমী বায়ু সেটি কিন্তু পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম থেকে কিন্তু প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মৌসুমী ব্লাস্ট বা মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? এই মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝায়? হঠাৎ ঠান্ডা পড়া, বায়ুর চাপের হ্রাস, হঠাৎ ভারী বৃষ্টির সূচনা, বৃষ্টিপাত। উত্তর সি, হঠাৎ ভারী বৃষ্টির সূচনা। সি, হঠাৎ ভারী বৃষ্টির সূচনা, মানে উত্তর কিন্তু সি। মৌসুমী বায়ু প্রবেশের সাথে সাথে হঠাৎ প্রচণ্ড যে বৃষ্টিপাত শুরু হয় এবং কিন্তু বর্ষাকালের সূচনা হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বর্ষাকালের সময় ভারতের কোন অংশে প্রথমে বৃষ্টি পায় বা কোন অংশটি প্রথম বৃষ্টি পায়? বৃষ্টিপাত কোথায় প্রথম হয়? উত্তর ভারতে, পশ্চিম ভারতে, উত্তর পূর্ব ভারতে, দক্ষিণ পশ্চিম ভারতে। উত্তর ডি, দক্ষিণ পশ্চিম ভারত। এই কেরালা উপকূল, এই যে কোঙ্কণ উপকূল, এই কোঙ্কণ উপকূলে কিন্তু প্রথম বৃষ্টিপাত হয় প্রি মনসুনের সময়। উত্তর সি, দক্ষিণ পশ্চিম যে ভারত, সেখানে কেরালা উপকূলে প্রথম বৃষ্টিপাত শুরু হয়। এখানে তো বর্ষাকালে কেরালা উপকূলে বর্ষাকাল কিন্তু আগেই শুরু হয়ে যায়, জুন মাসের আগেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু কোন ধরনের চাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়? মৌসুমী বায়ু সেটা কোন ধরনের চাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপে, নিম্নচাপ থেকে উচ্চচাপে, নিরপেক্ষ চাপে, চাপ নির্ভর করে না। এটি কিন্তু সবসময় বায়ু দেখবে যে উচ্চ চাপ থেকে, হাই প্রেসার থেকে কিন্তু লো প্রেসারের দিকে কিন্তু প্রবাহিত হবে। এখানে কিন্তু উত্তর হবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে কিন্তু প্রবাহিত হয়। উত্তর এ, উচ্চচাপ থেকে নিম্নচাপ। স্থলভাগ এবং সমুদ্রের মধ্যে যে চাপের তারতম্য, এর ফলে কিন্তু এই মৌসুমী বায়ুর কিন্তু এই চাপের তারতম্যের কারণে মৌসুমী বায়ু কিন্তু সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর মোট ধাপ, সেটি কটা ধাপে কিন্তু মৌসুমী বায়ু আসে? 2টি, 3টি, 4টি, 5টি? এর কিন্তু উত্তর হবে 4টি ধাপে কিন্তু মৌসুমী বায়ু আসে। উত্তর দেখে না যাক যে প্রি মনসুন এবং সাউথ ওয়েস্ট মনসুন, যে দক্ষিণ পশ্চিম মনসুন। তারপর হচ্ছে রিটিনিং যে মৌসুমী বায়ু যে ঘূর্ণিপাত চক্র কিন্তু এটা হতে থাকে। এবং পরবর্তী হচ্ছে নর্থ ইস্ট মনসুন, এটা কিন্তু শীতকালে হয়। নর্থ ইস্ট মনসুনটা কিন্তু শীতকালে হয়ে থাকে। তো কিন্তু 4টি ধাপে কিন্তু এই মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে এই ভারতীয় উপমহাদেশে। পরবর্তী প্রশ্ন, ব্রেক মনসুন, এই ব্রেক মনসুনটা কি? বর্ষার প্রথম ধাপ, বৃষ্টির টানা বিরতি, বজ্রপাতের সময়, তারপরে কিছু মৌসুমী পরিবর্তন। তো ব্রেক মানে তোমার বুঝতে পারছো, ব্রেক মনসুন মানে কি? বিরতি। উত্তর বি, বৃষ্টির টানা যে বিরতি, টানা 10 দিন 15 দিন বা 16 দিন এরকম কিন্তু টানা বিরতি থাকে মৌসুমী বায়ু, এটাই কিন্তু মৌসুম যে ব্রেক, সেটা বলা হয় মৌসুম ব্রেক। ওটা হচ্ছে মৌসুম যে টানা বিরতি, সেটি বি। বর্ষাকালে মাঝামাঝি কয়েকদিন, বর্ষা যখন শুরু হয় মাঝামাঝি কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হয় না, তখন সেটাকে কি বলা হয়? যে মনসুন ব্রেক, এই ব্রেক মনসুন বলা হয় সেটাকে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব নেই, কৃষি নির্ভর, শুধু শিল্পে, শুধু পরিবহনে এই মৌসুমী বায়ুর যে প্রভাব সেটি। উত্তর হবে কিন্তু বি, কৃষি নির্ভর। উত্তর বি, কৃষি নির্ভর। ভারতের যে চাষাবাদ, সেই চাষাবাদ কিন্তু মৌসুমী বৃষ্টিপাতের উপরে কিন্তু নির্ভর করে থাকে। এই মৌসুমী বৃষ্টিপাতের উপরে কিন্তু এই ভারতের কৃষিকাজ কিন্তু নির্ভর করে থাকে। বর্ষাকালে যে চাষও কিন্তু সম্পূর্ণ এই মৌসুমী বায়ুর বৃষ্টির কারণে কিন্তু এই প্রভাবে কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি মৌসুমের বৈশিষ্ট্য নয়? এখানে নয় দেওয়া আছে, বৈশিষ্ট্য নয়। ঋতুভিত্তিক পরিবর্তন, এটি কিন্তু বৈশিষ্ট্য। দিক পরিবর্তন, হ্যাঁ এটা দিক পরিবর্তন করে এটি বৈশিষ্ট্য। উচ্চচাপ কেন্দ্র থেকে প্রবাহিত হয়, হ্যাঁ এটি উচ্চচাপ কেন্দ্র থেকে প্রবাহিত হয়, কিন্তু ডি প্রশ্ন যে উত্তর, সেটা কিন্তু সর্বদা সমুদ্রের দিক থেকে প্রবাহিত হয়, এটি কিন্তু নয়। স্থলভাগ থেকে কিন্তু প্রবাহিত হয় শীতকালে
হিমালয় থেকে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সেটা কিন্তু সর্বদা যে দিক সমুদ্র দিক থেকে আসে সেটাকে নয়, শীতকাল কিন্তু উষ্ণভাগ থেকে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, মৌসুমী ট্র্যাকিং, এই ট্র্যাকিংয়ের জন্য বা মৌসুমী যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়, তার নাম কি? ইনস্যাট, আর্যভট্ট, ভাস্কর, পিএসএলভি। উত্তর কিন্তু ইনস্যাট, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, সেটা কিন্তু এটা ব্যবহার করা হয়। ইনস্যাট, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, এই ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট কিন্তু ব্যবহার করা হয়। যে এটা এই উপগ্রহটা আবহাওয়া এবং মৌসুমী তথ্য, আমরা যে আবহাওয়ার যে গতিবিধি কেমন হবে, খরা আসবে, বন্যা আসবে, যে ভূমিকম্প, এই সাইক্লোন আসবে, সেটা কিন্তু এই ইনস্যাটের যে স্যাটেলাইট সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটা স্যাটেলাইট একটা তসবির মানে ছবি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটা সাইক্লোনকে দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রি মনসুন বৃষ্টিপাত সবচেয়ে বেশি কোথায় হয়? সবচেয়ে কোথায় বেশি বৃষ্টিপাত হয়? প্রি মনসুনটা সবচেয়ে কোথায় বেশি হয়? বিহার, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরালা। এর মধ্যে উত্তর হবে কেরালা। এই কেরালা অঞ্চলে কিন্তু প্রি মৌসুমী বায়ু প্রবেশের আগেই কিন্তু এখানে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। উত্তর হবে কেরালা, মৌসুমী যে এর আগে কিন্তু এখানে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ু মূলত কী প্রভাব ফেলে? কিসের ফলে কিন্তু এই মৌসুমী বায়ু গঠিত হয়? কোরিওলিস বলের প্রভাবে, বায়ুর চাপের প্রভাবে, স্থল ও জলের যে উষ্ণতা তারতম্যের কারণে, স্থল যে সমুদ্র স্রোতের, এই সমুদ্র স্রোতের কারণে। মৌসুমী বায়ু মূলত কিসের জন্য হয়ে থাকে? তো স্থলভাগ এবং জলভাগের যে উষ্ণতার তারতম্য, সে তারতম্যের কারণে কিন্তু এটা মূলত উৎপন্ন হয়ে থাকে। তো স্থলভাগ এবং জলভাগের উষ্ণতার তারতম্যের জন্য কিন্তু এটা আমাদের স্থলভাগে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে কিন্তু এই মৌসুমী বায়ু যে ট্রেড উইন্ড, এই ট্রেড উইন্ডটা কিন্তু মৌসুমী বায়ুতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে পোস্ট মনসুন কোন মাসে হয়ে থাকে? সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি, মার্চ, জুন, আগস্ট, এপ্রিল, মে। এই কিন্তু শীতকালে। পোস্ট মনসুন মানে শীতকাল। এই শীতকালে কিন্তু সেপ্টেম্বর এবং নভেম্বর, ভারতে কিন্তু শীতকাল আছে, এর উত্তর কিন্তু হবে সেপ্টেম্বর এবং নভেম্বর। এই মাসে কিন্তু পোস্ট মনসুন হয়ে থাকে, শীতকালে বৃষ্টিপাত হয়। তো এখানে দেখতে পাচ্ছ উত্তর এ, সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই মাসে কিন্তু সবচেয়ে বৃষ্টি কম আসে, কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে এই বৃষ্টি এর ফলেই। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মনসুন কখনো কখনো কি বলা হয়? মনসুনকে কখনো কখনো কি বলা হয়? ক্লাইমেট কন্ট্রোলার, রেন মেকার, সি উইন্ড, ময়েশ্চার গিভার। উত্তর বি, রেন মেকার। এই রেন মেকার বা বৃষ্টি মেকার যে বলা হয় এটাকে। তো উত্তর কিন্তু বি, রেন মেকার বলা হয়, কারণ এটি ভারতের উপমহাদেশের প্রধান যে বৃষ্টি, সেটা বৃষ্টির প্রধান উৎস কিন্তু এই মৌসুমী বায়ু। এই কারণে একে রেন মেকার বলা হয়। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি এর প্রধান কাজ কি? জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ, কৃষি গবেষণা, মৌসুমী বায়ু ভবিষ্যৎবাণী, নদী সেচ। উত্তর কিন্তু মৌসুমী বায়ুর ভবিষ্যৎবাণী, সি, মৌসুমী বায়ুর ভবিষ্যৎবাণী। এটি আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট, সেটি কিন্তু আবহাওয়া এবং মৌসুমী ভবিষ্যৎবাণী করে থাকে। পরে কী হবে, কোন দিকে যাবে, আবহাওয়াটা কতদিন থাকবে, বৃষ্টিপাত কোথায় হবে, এগুলো কিন্তু ভবিষ্যৎবাণী করে থাকে। পরবর্তী প্রশ্ন, মনসুনকে চক্রবায়ু বলা যায় না, কারণ এটা চক্রবায়ু কেন বলা যায় না? এটি গরম হয় না, এটি স্থায়ী নয়, এটি নিম্নচাপ সৃষ্টি করে না, এটি ঘূর্ণয়মান নয়। উত্তর ডি, এটি ঘূর্ণয়মান নয়। এটি কিন্তু ঘূর্ণয়মান নয়, এটি কিন্তু মনসুনে সোজাসুজি প্রবাহিত হয় এবং বৃষ্টি হয়ে চলে যায়, সোজাসুজি প্রবাহিত হয়, এটা ঘূর্ণপাতের সৃষ্টি করে না। পরবর্তী প্রশ্ন, কোনটি মৌসুমী বায়ুর ওপর নির্ভর করে না? ধান চাষ, জলবিদ্যুৎ, চা শিল্প, খনিজ উত্তোলন। এই খনিজ উত্তোলন কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। উত্তর খনিজ উত্তোলন। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ুর পূর্বাভাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? সমুদ্র স্রোত, বায়ুমণ্ডলের চাপ, সূর্যালোক, ভূমিকম্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু যে বায়ুর চাপ, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের চাপ, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিম্নচাপ গঠনের ফলে কিন্তু মৌসুমী বায়ুর পূর্বাভাস দিতে সাহায্য করে। নিম্নচাপ গঠন হলে কিন্তু মৌসুমী বায়ুর গঠন হবে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় কাকে বলে? এখানে সাইক্লোন পড়ে গেল, কিন্তু ঘূর্ণিঝড় কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় কাকে বলে? স্থলভাগের যে কম চাপ অঞ্চল, সমুদ্রের ওপর কম চাপ অঞ্চল,
উচ্চচাপ অঞ্চল, বরফের অঞ্চল। এখানে কিন্তু ঘূর্ণিঝড় বলতে সমুদ্রের ওপর কিন্তু কম চাপ বা লো প্রেসার নিম্নচাপকে কিন্তু বলা হয় ঘূর্ণিঝড়। এখানে উষ্ণ সমুদ্রপৃষ্ঠে প্রচুর মানে ঘনীভবন হয়, বাষ্পীভবন হয়, এর ফলে চাপ কম তৈরি হয়, বাতাস পাতলা হয়ে ওপর দিয়ে উঠে যায়। কিন্তু এর ফলে কিন্তু এর চারপাশে আর্দ্র বায়ু টেনে আনে, একে কিন্তু ঘূর্ণয়মান বাতাস সৃষ্টি করে। এর ফলে কিন্তু ঘূর্ণয়মান বাতাস সৃষ্টি করে বলে যে নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হয় বা সাইক্লোন তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় নয়? উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় নয়। টাইফুন, হ্যারিকেন, টর্নেডো, সাইক্লোন। কিন্তু ঘূর্ণিঝড় নয়, এটা কিন্তু টর্নেডো, কিন্তু এটা ঘূর্ণিঝড় নয়। টর্নেডো সাধারণত স্থূলভাগে তৈরি হয় এবং ছোট, অত্যন্ত সংক্ষিপ্ত। টর্নেডো খানিকের জন্য 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকম স্থায়ী হয়, বেশিক্ষণ এই টর্নেডো স্থায়ী হয় না। যেমন আমাদের গোকর্ণ টর্নেডো হয়েছিল 94 সালে, এটা কিন্তু একটি বিখ্যাত টর্নেডো। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় কোন অঞ্চলে ঘন ঘন হয়? কোন অঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড় হয়ে থাকে? মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, শীতমণ্ডলীয় অঞ্চল। উত্তর কিন্তু হবে যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় বেশি সৃষ্টি হয়। উত্তর সি, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। এই অঞ্চলে সূর্যর যে উত্তাপ সেটি বেশি থাকে, ফলে সমুদ্রের গরম হয় এবং ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ সৃষ্টি হয়, ফলে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, উত্তর গোলার্ধে যে ঘূর্ণিঝড় সেটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ঘড়ির কাঁটার কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার দিকে ঘোরে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে? উত্তর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, সোজাসুজি ঘোরে, স্থির থাকে। এটি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু উত্তর হবে সি, বি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরে থাকে। কারণ উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে প্রবাহিত হয়, ঘুরে যায়। এর ফলে কোরিওলিস বল, এই কোরিওলিস বলের ফলে কিন্তু এটি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বায়ু যে মুখ সেটা কিন্তু ঘুরে বেঁকে যায়। পরবর্তী প্রশ্ন, আমফান কি ছিল? ভূমিকম্প, ঘূর্ণিঝড়, দাবানল, বন্যা। এটি কিন্তু যে আমাদের টেট পরীক্ষা হলো 2022-এ, এটি এসেছিল আমফান ঘূর্ণিঝড়। তো এটি কিন্তু একটা ঘূর্ণিঝড়। বি, আমফান ঘূর্ণিঝড় কি 2020 সালে, এই 2020 সালে মে মাসে আমফান যে বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয় এবং এটি যে প্রবল ভারতে কিন্তু প্রচুর ক্ষতি করে, ওড়িশা উপকূলে পড়ে এবং প্রবল ক্ষতি করে। এই আমফান ঘূর্ণিঝড় 2020 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ কেমন থাকে? 20 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা, 50 থেকে 60 কিমি, 100 কিমি এর চেয়েও বেশি, 10 কিমি। উত্তর কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু 100 কিমির চেয়েও বেশি থাকে, প্রায় 250, 300 কিমি, 400 কিমি পর্যন্ত পৌঁছে যায়। উত্তর কিন্তু সি, 100 কিমি পার ঘন্টা এর চেয়েও বেশি। অধিকাংশ ঘূর্ণিঝড় বাতাস যে গতি সেটা কিন্তু 120 থেকে 250, এই 250 কিমি পর্যন্ত হতে থাকে। এই আমফান কিন্তু হয়েছিল 300-400 কিমি পর্যন্ত হয়েছিল, ফলে গাছপালা কিন্তু ভেঙে যায়, প্রচুর ক্ষতি হয়। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড়ের চক্ষু বা আই, এই ঘূর্ণিঝড়ের চক্ষু অংশটি কেমন থাকে? বৃষ্টিপাত বেশি হয়, বাতাস দ্রুত হয়, তুলনামূলক শান্ত থাকে, বজ্রপাত বেশি হয়। ঘূর্ণিপাতের চক্ষু সেটা কিন্তু তুলনামূলক শান্ত হয়। সি, তুলনামূলক শান্ত। ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র, সেই কেন্দ্র অঞ্চলটিকে ঘূর্ণিপাতের চোখ বলা হয়। এখানে আকাশ পরিষ্কার এবং বাতাস শান্ত থাকে, যদিও চারপাশে যে প্রচণ্ড ঝড় এবং যে এলাকার ঘূর্ণিপাতের চক্ষু থাকে সেখানে কিন্তু বৃষ্টিপাত কম হয় এবং শান্ত আবহাওয়া বিরাজ করে অপেক্ষাকৃত শান্ত। এখানে তোমরা দেখতে যে ঘূর্ণিপাতের চোখ, এই ঘূর্ণিপাতের চক্ষু কিন্তু অনেক শান্ত থাকে, এখানে কিন্তু বৃষ্টিপাত তারপরে ঘূর্ণিঝড় এটা কিন্তু হয় না। এখানে ভালোভাবে বুঝতে হবে ঘূর্ণিপাতের চক্ষু এটা, এগুলো হচ্ছে ওয়াল, ঘূর্ণিপাতের ওয়াল, কিন্তু বৃষ্টিপাত এখানে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য প্রধান শর্ত কি? শীতল জল, গরম জল, উচ্চচাপ, পাথুরে জল। এখানে কিন্তু গরম জল, এই গরম জল কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির প্রধান কারণ। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি 26 ডিগ্রি বা এর বেশি হয়ে যায় তখন কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি মানে উপযুক্ত একটি পরিবেশ সৃষ্টি হয়, তখন ফলে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় বেশি হয় কোথায়? বেশি হয় হিমালয়ের উত্তরাংশে, আরব সাগরে, বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরের দক্ষিণে। এর উত্তর হবে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি উৎপন্ন হয়।
উত্তর বঙ্গোপসাগর। প্রতি বছরে বহু ঘূর্ণিঝড় এই বঙ্গোপসাগরে থেকে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, টাইফুন কোথায় হয়ে থাকে? ভারতে, অস্ট্রেলিয়ায়, প্রশান্ত মহাসাগরে, আফ্রিকায়। টাইফুন কিন্তু চীন এবং আশেপাশে, চীনের আশেপাশে যে অঞ্চল, সেই চীন সাগরের আশেপাশে, প্রশান্ত মহাসাগরে, এইগুলো কিন্তু যে টাইফুন বলা হয় এই ঘূর্ণিঝড়কে। তো উত্তর কিন্তু সি, প্রশান্ত মহাসাগর। জাপান উপকূল, এখানে কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগর। টাইফুন হলো প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশ। এই চীন জাপান অঞ্চল, যে ফিলিপাইন দ্বীপপুঞ্জ, এইগুলো কিন্তু ঘূর্ণিঝড়ের স্থানীয় নাম কিন্তু টাইফুন। আর আমাদের কিন্তু সাইক্লোন। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোনটি ঘূর্ণিঝড়ের জন্য দায়ী শক্তিশালী উৎস? সূর্যালোক, সমুদ্রের ঠান্ডা জল, বায়ুর চাপ, উষ্ণ সমুদ্র জল। উত্তর কিন্তু ডি, উষ্ণ সমুদ্র জল। উষ্ণ সমুদ্র জলের ফলে কিন্তু ঘূর্ণিঝড় বেশি সৃষ্টি হয়। এখানে তোমরা দেখতে পাবে যে সমুদ্রে উষ্ণ সমুদ্র বাতাসে হালকা হয় এবং ওপরে উঠে যায়। এই ওপরে উঠে মেঘের সৃষ্টি করে এবং যে খালি একটা জায়গা সৃষ্টি হয় সেখানে কিন্তু আর্দ্র বাতাস এসে জমা হয়। এর ফলে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় ফণী কোথায় আঘাত এনেছিল? গুজরাট, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। উত্তর কিন্তু হবে ওড়িশা। এই ওড়িশা উপকূলে ফণী কিন্তু আঘাত এনেছিল। ফণী হচ্ছে একটা স্থানীয় নাম ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়ের স্থানীয় নাম ফণী। এটি কিন্তু উড়িষ্যায় 2019 সালে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী উড়িষ্যা উপকূলে কিন্তু আঘাত আনে। এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই ফণীর জন্য। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড়ের সময় সব বেশি ক্ষতি হয় কি, মানে কিসের ক্ষতি হয়? ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে ক্ষতি হয় কোথায়? তাপমাত্রা ক্ষতি থেকে কি থেকে হয়ে থাকে? তাপমাত্রা থাকে, বড় বাতাস থাকে, সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে বেশি ক্ষতি হয়, ঠিক আছে, তুষারপাত থেকে। তুষারপাত তো হবে না, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় ঘূর্ণিঝড়ের ফলে যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সমুদ্রের জলকে ঘুরিয়ে এনে কিন্তু উপকূল অঞ্চলে আছড়ে ফেলে। এর ফলে কিন্তু যে সুনামি সৃষ্টি হয়। এর ফলে কিন্তু যে অনেক যে উপকূল অঞ্চল সেখানে কিন্তু ক্ষতি হয়ে থাকে, বাড়িঘর ভেসে যায় জলে। সমুদ্রতলের পানি ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু ফুলে হয়ে ওঠে এবং উপকূল অঞ্চলে প্লাবনের সৃষ্টি করে, কিন্তু বন্যার সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সমুদ্রঝড়ের আরেক নাম? ঘূর্ণিঝড়ের আরেক নাম? টাইফুন, নয় দিয়েছে। ঘূর্ণিঝড়ের আরেক নাম নয়। টাইফুন, হারিকেন, টর্নেডো, সাইক্লোন। কিন্তু উত্তর হবে টর্নেডো। টর্নেডো কিন্তু ঘূর্ণিঝড়ের আরেক নাম নয়। সাইক্লোন আমাদের বঙ্গোপসাগরে। হ্যারিকেন হচ্ছে যে ক্যারিবিয়ান উপকূল। এই ক্যারিবিয়ান উপকূলে কিন্তু হ্যারিকেন নাম বলা হয় এই ঘূর্ণিঝড়কে। আর টাইফুন বলা হয় চীন সাগর বা চীন সাগর অঞ্চলে, হ্যাঁ, প্যাসিফিক ওশিয়ান, এই চীন সাগরে টাইফুন বলা হয়। কিন্তু টর্নেডো এবং সাইক্লোন পুরোপুরি আলাদা, এটা তো অন্য রকম দুর্যোগ। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড়ের নামকরণ করে সেটি কোন সংস্থা নামকরণ করে? WMO, IMD, ইসরো, ইউনেস্কো। উত্তর কিন্তু IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল, IMD না, উত্তর হবে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ওই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কিন্তু এই সদস্য দেশগুলো যে সেগুলো কিন্তু সম্মিলিতভাবে এই যে নামকরণ সেটা কিন্তু করে ঘূর্ণিঝড়ে। স্ট্রম সাগর এ বলতে কি বোঝায়? বজ্রপাত, পানির উচ্চতা বৃদ্ধি, মেঘের গর্জন, বাতাসের ঘনত্ব। স্ট্রম সাগর বলতে বোঝায় পানির উচ্চতা বৃদ্ধি। উত্তর বি, পানির উচ্চতা বৃদ্ধি। সমুদ্রতলের জল বাতাস উপকূল দিয়ে ভাসিয়ে দেয়, একে কিন্তু স্ট্রম সাগর বলা হয়। এটা কিন্তু স্ট্রম সার্জ বলা হয়। ঘূর্ণিঝড় মোচা আঘাত কোথায় করেছিল? কোথায় এই ঘূর্ণিঝড় মোচা কিন্তু 2010 সালে হয়েছিল। এই মোচা ঘূর্ণিঝড় কোথায় আঘাত এনেছিল? ভারত মহাসাগরে, আন্দামান সাগরে, বঙ্গোপসাগরে, লাক্ষাদ্বীপে। ঘূর্ণিঝড় কিন্তু মোচা কিন্তু আঘাত করেছিল যে বঙ্গোপসাগর, সেখানে কিন্তু হয়েছিল। বঙ্গোপসাগরের মায়ানমার অঞ্চলে কিন্তু আঘাত এনেছিল 2023 সালে। মোচা হয়েছিল 2023 সালে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড়ের গতিপথ
পূর্ব নির্ধারিত হয় না। কারণ কি? এই ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু পূর্ব নির্ধারিত হয় না। এর কারণ কি? বায়ুর চাপ কমে যায়, তার জন্য বায়ু সমুদ্র স্রোত সেটি উল্টে যায়। কোরিওলিস বল ও স্থানীয় পরিস্থিতি কেবল বর্ষাকালে হয়, তার জন্য উত্তর কিন্তু হবে কোরিওলিস বল এবং স্থানীয় পরিস্থিতি, এই কারণে কিন্তু নির্ধারিত করতে পারে না। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড়ের ধ্বংসকারী শক্তির একক কি? যে ঘূর্ণিঝড়ের যে ধ্বংসকারী শক্তি তার একক কি? স্কেলের মাত্রা, রিক্টার স্কেল, স্যাফির এবং স্পেনসন স্কেল, স্যাফির এবং সিমসন, এই সিমসন স্কেল, নিউটন স্কেল। ঘূর্ণিঝড় ধ্বংসকারীদের শক্তি সেটি মাপা হয় কিন্তু ওই স্যাফির বা সিমসন যে স্কেল, সেই সিমসন স্কেলের মাধ্যমে কিন্তু এটি মাপা হয়। ঘূর্ণিঝড়ের ধ্বংস ক্ষমতা 1 থেকে 5 স্কেলে মাপা হয়। 1 মানে একটু নিম্ন টাইপের কম এবং 5 মানে সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের ঘূর্ণিঝড় ভবিষ্যৎবাণী করে কোন সংস্থা? ভারতের যে ঘূর্ণিঝড় তার ভবিষ্যৎবাণী কোন সংস্থা করে থাকে? ইসরো, নাসা, IMD, DRDO। উত্তর কিন্তু IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট, সেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD। এর কিন্তু ঘূর্ণিঝড়ের ট্র্যাক এবং সতর্কতা জারি, কখন ঘূর্ণিঝড় হতে পারে এরকম সতর্কতা জারি করে ভারতীয় আবহাওয়া দপ্তর। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি কোন মাসে হয়? জানুয়ারি মাসে, জুন মাসে, মে এবং অক্টোবর মাসে, ডিসেম্বর মাসে? তো ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি হয় কোন মাসে? এটা কিন্তু জুন মাসে, মে থেকে অক্টোবর মাসে। মে মাসের পরেই মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই মে মাস থেকে অক্টোবর মাসে কিন্তু সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়ে থাকে। উত্তর মে থেকে অক্টোবর। মৌসুমী যে পরিবর্তন, প্রি মনসুন, পোস্ট মনসুন, এর মাঝামাঝি কিন্তু এই ঘূর্ণিঝড় বেশি হয়ে থাকে। এরপর কিন্তু ভারতীয় উপমহাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। কোনটি অন্ধ্র উপকূলে আঘাত হানা একটি স্মরণীয় ঘূর্ণিঝড়? এই অন্ধ্রপ্রদেশে কোন ঘূর্ণিঝড়টি আঘাত এনেছিল? হুদহুদ, ফণী, গাজা, আমফান? উত্তর কিন্তু হবে আমফান এই অন্ধ্র উপকূলে একটা স্মরণীয় ঘূর্ণিঝড়। আমফান নয়, হুদহুদ। আমফান এনেছিল ওড়িশা উপকূলে, সরি। উত্তর হবে হুদহুদ। এই হুদহুদ কিন্তু 2014 সালে বিশাখাপত্তনমের যে ব্যাপক ক্ষতি করে। বিশাখাপত্তনম একটা অন্ধ্রপ্রদেশের একটা পোত, যেটা ডলফিন নোজ বলা হয়, সেখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল এই হুদহুদ ঘূর্ণিঝড়। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কোন রাজ্যটি ভারতের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়? গুজরাট, ওড়িশা, কেরালা, পাঞ্জাব? উত্তর ওড়িশা, বি। এই ওড়িশা রাজ্যে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো ঘূর্ণিঝড় হয়েই থাকে। উত্তর ওড়িশায় ঘন ঘন ঘূর্ণিঝড় আক্রান্ত হয় এবং বঙ্গোপসাগরে, এই যে বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে কিন্তু বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, কিন্তু ওড়িশা উপকূলে কিন্তু বেশি আঘাত হানে। পরবর্তী প্রশ্ন, সাইক্লোন সেন্টার মানে কি? বৃষ্টির আশ্রয়, জলাধার, ভূমিকম্প প্রতিরোধ, ঘূর্ণিঝড়ের রক্ষার জন্য ঘর। ঘূর্ণিঝড়ে যে অঞ্চলে বেশি হয়ে থাকে সেই অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়কে রক্ষা করার জন্য কোনো যে বন্যার জন্য যে ঘর তৈরি হয়, সেরকম ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য কিন্তু শেল্টার তৈরি হয়। এই সাইক্লোন সেন্টার কিন্তু সেটাই, ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য ঘর যে তৈরি হয় সেটাকে কিন্তু সাইক্লোন শেল্টার বলা হয়। এখানে মানুষ নিরাপদে আশ্রয় নেয় ঘূর্ণিঝড়ের সময়। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, কোনটি ঘূর্ণিঝড় প্রতিরোধের উপায় নয়? সতর্কতা প্রচার, বনাঞ্চল ধ্বংস, আশ্রয় কেন্দ্র তৈরি, সময় মতো স্থানান্তর? তো নয় দিয়েছে, উপায় নয়, বনাঞ্চল ধ্বংস। এই বনাঞ্চল ধ্বংসের ফলে কিন্তু ঘূর্ণিঝড় বেশি হয়ে থাকবে। উত্তর বি, বনাঞ্চল ধ্বংস। বন কমলে উপকূল অঞ্চলে ঝড়ের গতিবেগ বেশি হবে এবং প্লাবনও আরও বৃদ্ধি পাবে। যে বন্যায় ক্ষয়ক্ষতি সেটি কিন্তু বৃদ্ধি পাবে, কোনো বাধাপ্রাপ্ত হবে না। ফলে এর ফলে কিন্তু যে গাছ লাগানো হয়, ট্রি বেল্ট, এটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের থেকে রক্ষা করার জন্য, বাতাস থেকে রক্ষার জন্য, সাইক্লোন থেকে রক্ষা করার জন্য এই ট্রি বেল্ট লাগানো হয়। সাইডে সাইডে বদ্ধভাবে গাছ লাগানো হয় বনসৃজনের মাধ্যমে। এখানে একটা ঘূর্ণিঝড়ের ছবি দেওয়া আছে, এটা ঘূর্ণিঝড় ছবি। গরম বাতাস এবং ঠান্ডা বাতাস মিলিতর ফলে কিন্তু এখানে লো প্রেশার থেকে
হাই প্রেসার যে গরম জল সেটা কিন্তু ওপরে উঠে যায়, এই উপরে ওঠার ফলে কিন্তু আশেপাশ থেকে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু এদিকে আসা থাকে, নিম্নচাপের দিকে অগ্রসর হয়, এর ফলে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো এই ছিল আমাদের